হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফিজিক্স দাদা। আজ আমরা ভৌত রাশির পরিমাপ ও মাত্রা শেষ করব। আজকের আলোচনার বিষয় হচ্ছে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা ও আসন্ন মান। তো চলো শুরু করা যাক। আগের আলোচনাতে আমরা দেখলাম একেবারে ত্রুটিমুক্ত পরিমাপ সম্ভব নয়। আমরা যখন পরিমাপ করি তখন কিছু না কিছু ত্রুটি থেকেই যায়। তাই পরিমাপের ফলাফলকে আমরা এমনভাবে প্রকাশ করব যেন তা বেশি সূক্ষ্মতা সূচিত করে। ধরো তুমি স্কেলের সাহায্যে একটি দণ্ডের দৈর্ঘ্য পরিমাপ করবে। স্কেলটির ক্ষুদ্রতম ঘরের মান ধরো 0.1 সেন্টিমিটার বা 1 মিলিমিটার। তুমি দণ্ডটির দৈর্ঘ্য পরিমাপ করলে দেখলে যে এর যে দৈর্ঘ্য হচ্ছে সেটি 7.4 সেন্টিমিটারের চেয়ে বেশি, কিন্তু 7.5 সেন্টিমিটারের চেয়ে কম। এখন তুমি কি করবে? এর মান হয় 7.4 সেন্টিমিটার লিখবে বা 7.5 সেন্টিমিটার লিখবে। এখানে দেখো লাস্টের যে অঙ্কটা আছে অর্থাৎ 4 বা 5, এই অঙ্কটা নিশ্চিত নয়, অর্থাৎ তুমি নিশ্চিতভাবে বলতে পারবে না যে এই অঙ্কটা 4ই হবে বা 5ই হবে। আবার দেখো 7, এই অঙ্কটা নিশ্চিত। আবার ধরো তুমি যদি অন্য একটা যন্ত্রের সাহায্যে দণ্ডটির দৈর্ঘ্য পরিমাপ করো, মানে যন্ত্রটির ক্ষুদ্রতম ঘরের মান ধরো 0.01 সেন্টিমিটার, সেক্ষেত্রে তুমি আরও সূক্ষ্ম পরিমাপ পাবে। সেক্ষেত্রে ধরো তুমি পরিমাপ করে পেলে 7.46 সেন্টিমিটার বা 7.47 সেন্টিমিটার। এক্ষেত্রে দেখো লাস্টের যে অঙ্কটা আছে 6 বা 7, এটি কিন্তু নিশ্চিত নয়, অর্থাৎ তুমি নিশ্চিতভাবে বলতে পারবে না যে এই অঙ্কটি 6ই হবে বা 7ই হবে, কিন্তু এই যে 7, 4 এই অঙ্কগুলো কিন্তু নিশ্চিত। তাহলে দেখো এখানে যে পরিমাপ করে যে মানটা পেলে সেখানে কিছু নিশ্চিত অঙ্ক থাকছে আর একটি অনিশ্চিত অঙ্ক থাকছে। তো এইভাবে কিছু নিশ্চিত অঙ্ক আর একটি অনিশ্চিত অঙ্ক দিয়ে গঠিত যে সংখ্যাটা পেলে তার মোট যে অঙ্ক সংখ্যা সেটাই হচ্ছে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা। সুতরাং কোনো পাঠ বা ভৌত রাশির মান যে অঙ্কগুলো দিয়ে তৈরি হয় সেগুলির শেষ অঙ্কটি বাদ দিয়ে বাকি অঙ্কগুলো যদি নিশ্চিতভাবে নির্ণয় করা সম্ভব হয়, ওই পাঠটি বা মানটি যত সংখ্যক অঙ্ক দিয়ে গঠিত সেটিকে তার তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা বলা হয়। যেমন এক্ষেত্রে দেখো 7.4 সেন্টিমিটার বা 7.5 সেন্টিমিটারের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হবে 2। এখানে একটি নিশ্চিত অঙ্ক আর একটি অনিশ্চিত অঙ্ক আছে, মানে এখানে 7 হচ্ছে নিশ্চিত অঙ্ক আর 4 বা 5 হচ্ছে অনিশ্চিত অঙ্ক। আবার দেখো 7.46 সেন্টিমিটার বা 7.47 সেন্টিমিটার, এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হচ্ছে 3। এখানে দুটি নিশ্চিত অঙ্ক আছে, মানে 7 আর 4 হচ্ছে নিশ্চিত অঙ্ক, আর একটি অনিশ্চিত অঙ্ক আছে, মানে 6 বা 7 হচ্ছে অনিশ্চিত অঙ্ক। এখন দেখো এই তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যাগুলো নির্ণয় করার কিছু নিয়ম আছে। সেগুলো কি? প্রথম নিয়ম বলছে সমস্ত অশূন্য অঙ্কগুলি তাৎপর্যপূর্ণ এবং কোনো সংখ্যার তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা বের করার সময় সংখ্যাটির সবচেয়ে বাম দিকের প্রথম অশূন্য অঙ্ক থেকে গণনা শুরু করব। তাহলে দেখো একটা উদাহরণ দেখো, 15379। এখানে দেখো যে অঙ্কগুলো আছে সংখ্যাটিতে সবকটি অশূন্য অঙ্ক। এখন কিভাবে এর তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা বের করব? বাঁ দিক থেকে গুনতে শুরু করো, 15379। তাহলে এর তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হচ্ছে 5টি। আর একটা উদাহরণ দেখো, 23.68। এখানে সবকটি অশূন্য অঙ্ক, এর তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কী হবে? 2368, অর্থাৎ 4টি। নেক্সট দেখো, দশমিক বিন্দু যেখানেই থাক না কেন দুটি অশূন্য অঙ্কের মধ্যবর্তী সমস্ত শূন্যগুলি তাৎপর্যপূর্ণ। উদাহরণ দেখো, 206.320054। এখানে দেখো 2 আর 6-এর মাঝে একটা 0 আছে, আবার 2 আর 5-এর মাঝে দুটো 0 আছে। তো দুটো অশূন্য অঙ্কের মাঝে যে শূন্যগুলো থাকবে সেগুলো তাৎপর্যপূর্ণ হয়। তাহলে এক্ষেত্রে দেখো মোট তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কটি? 206320054, অর্থাৎ 9টি। নেক্সট দেখো, একের থেকে ছোট সংখ্যাতে দশমিক বিন্দু ও তার ডান দিকে থাকা প্রথম অশূন্য অঙ্কের মাঝে
থাকা শূন্যগুলি তাৎপর্যপূর্ণ নয়। উদাহরণ দেখো 0.000367, এই যে সংখ্যাটি এটি 1-এর থেকে ছোট। এখানে যে শূন্যগুলো আছে মানে দশমিক বিন্দুর পরে যে শূন্যগুলো আছে, তিনের আগে দশমিক বিন্দু থেকে শুরু করে 3-এর আগে পর্যন্ত যে শূন্যগুলো 3টে শূন্য আছে, এই যে শূন্যগুলো এগুলো তাৎপর্যপূর্ণ নয়। এক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কয়টি? 3, 6 আর 7, অর্থাৎ 3টি। নেক্সট দেখো, দশমিক বিন্দুর ডান দিকে থাকা শূন্যগুলি তাৎপর্যপূর্ণ হয়। উদাহরণ কি? 236.0, এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কটা হবে? 4টি। এখানে দশমিকের পরে ডান দিকে যদি শূন্য থাকে সেক্ষেত্রে শূন্যগুলো তাৎপর্যপূর্ণ হয়। আবার দেখো 435.00, এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কটি? 5টি। এখানে একটা জিনিস আলোচনা করি। দেখো 236.0 আর 236, এই দুটোর মধ্যে পার্থক্য কী? মানে আপাত দৃষ্টিতে এই দুটো মান তো দেখে মনে হচ্ছে একই, কিন্তু এদের মধ্যে বেসিক যে ডিফারেন্স সেটা কি? এখানে দেখো 236.0, এই সংখ্যাটিতে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হচ্ছে 4টি, আর 236 এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত? 3টি। অর্থাৎ এখানে প্রথমটার ক্ষেত্রে মানে 236.0, এইখানে যে 6 অঙ্কটি আছে এটি তুমি নিশ্চিতভাবে বলতে পারবে যে এটি 6ই হবে, কিন্তু 236-এ যে 6 আছে সেটা কিন্তু নিশ্চিত নয়। অর্থাৎ এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যার একটা ডিফারেন্স থাকছে, মানে তুমি যে যন্ত্র দিয়ে পরিমাপ করবে সেখানে 6 এই অঙ্ক সংখ্যাটি নিশ্চিত প্রথমটির ক্ষেত্রে, কিন্তু দ্বিতীয়টির ক্ষেত্রে নিশ্চিত নয়। এটাই হচ্ছে বেসিক ডিফারেন্স। এরপরে দেখো, দশমিক বিন্দু ছাড়া কোনো সংখ্যার শেষের শূন্যগুলি তাৎপর্যপূর্ণ হয় না। উদাহরণ দেখো 23500, এখানে যে সংখ্যাটি আছে এটি দশমিক সংখ্যা নয়, তো এই যে লাস্টে যে শূন্যগুলো আছে সেই শূন্যগুলো তাৎপর্যপূর্ণ হয় না। এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কটি? 235, মানে 3টি। নেক্সট দেখো, এককের পরিবর্তনে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যার পরিবর্তন হয় না। দেখো, ধরো তুমি একটি যন্ত্রের সাহায্যে দৈর্ঘ্য পরিমাপ করে পেয়েছো 5.300 মিটার। তো এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কটি? একটু আগেই আলোচনা করলাম যে দশমিকের পরে ডান দিকে যদি শূন্য থাকে সেগুলো তাৎপর্যপূর্ণ হয়। তাহলে এক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হবে 4টি। এবার দেখো, তুমি এই মিটার একককে যদি মিলিমিটারে প্রকাশ করতে চাও কি করবে? 1000 দিয়ে গুণ করবে। জানো মিটারকে মিলিমিটারে প্রকাশ করতে গেলে 1000 দিয়ে গুণ করতে হয়। তাহলে 5.300 মিটারকে তুমি লিখবে 5300 মিলিমিটার। তাহলে এখন যে মানটা পেলে সেটা দেখো, একটু আগেই আলোচনা করলাম যে দশমিক বিন্দু থাকে না এরকম সংখ্যাতে ডান দিকে যে শূন্যগুলো থাকে সেই শূন্যগুলো তাৎপর্যপূর্ণ হয় না। তাহলে তোমাদের আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে যে এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কটি হবে? 2টি। কিন্তু একক পরিবর্তনের ক্ষেত্রে এই জিনিসটা হয় না। এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 4টি হবে, কারণ এটা নির্ভর করছে যন্ত্রের সূক্ষ্মতার ওপর। এই যে এখানে 5.300, এখানে যে জিরোগুলো আছে এগুলো যন্ত্রের সূক্ষ্মতা ডিনোট করছে। নেক্সট দেখো, এই যে আমরা এতক্ষণ ধরে যেটা আলোচনা করলাম, এই ধরনের যে ভ্রান্তি বা সংশয় এগুলো দূর করার জন্য আমরা মানগুলোকে 10-এর ঘাতে লিখি, অর্থাৎ a × 10⁻b আকারে লিখব। যেমন দেখো 5.300 মিটার, এই মানটাকে যদি আমরা এরকমভাবে লিখতাম 5.300 × 10³ মিলিমিটার, সেক্ষেত্রে কি হতো? এই যে 10³ এই অর্ডার অফ ম্যাগনিটিউড মানে 10-এর যে ঘাতগুলো আছে এগুলো তাৎপর্যপূর্ণ হয় না। আমরা কি দেখব? তার আগে যে সংখ্যাটি গুণ হয়ে আছে 5.300, এইটির তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কটি? তাহলে এক্ষেত্রে দেখো 5.300, এটিতে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হবে 4টি।
তাহলে এককের পরিবর্তনে এই ধরনের আর ভ্রান্তি থাকবে না। বোঝা গেল? নেক্সট দেখো, কোনো সূত্রে ব্যবহৃত গুণ বা ভাগের গুণনীয়ক বা ফ্যাক্টর যা পরিমাপ করা নয় তাদের অসংখ্য তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা থাকে। যেমন ধরো, আমরা জানি যে বৃত্তের পরিধির ফর্মুলা হচ্ছে 2πr। এখানে এই যে 2 সংখ্যাটি আছে, এটি একটি ফ্যাক্টর হিসেবে কাজ করে, এটি পরিমাপ করে পাওয়া নয়। তো এই 2কে আমরা প্রয়োজন মতো 2.0, 2.00 বা 2.000 ইত্যাদি লিখতে পারি, অর্থাৎ এর অসংখ্য তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা থাকে। এবার দেখব তাৎপর্যপূর্ণ অঙ্কর কিছু পাটিগণিতের প্রক্রিয়া। তো প্রথমেই দেখে নেব গুণ বা ভাগের নিয়ম। ধরো তুমি কোনো বস্তুর পরিমিত ভর হচ্ছে 4.237 গ্রাম। এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কি? 4টি। আর ধরো আয়তন পেয়েছো 2.51 কিউবিক সেন্টিমিটার। এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 3টি। এখানে পাশে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যাগুলো কেন লিখছি তার বিশেষ কারণ আছে, সেটা একটু পরেই বলছি। তাহলে ঘনত্ব বের করতে গেলে কী করবে? ঘনত্ব সমান কী হয়? ভর বাই আয়তন। এখন সাধারণ গণিতের নিয়মে যদি এর ঘনত্ব বের করো তাহলে এর ঘনত্ব বেরোবে 4.237 বাই 2.51 সমান 1.688047808769 গ্রাম পার কিউবিক সেন্টিমিটার, মানে দশমিকের পরে 13টা ঘর আছে দেখো। তো আমরা বাস্তবে যেভাবে ঘনত্ব পরিমাপ করি তাতে এতটা সূক্ষ্ম পরিমাপ করা সম্ভব নয়। তাই তাৎপর্যপূর্ণ অঙ্কসহ গুণ বা ভাগের জন্য আমরা কিছু নিয়ম ফলো করব। সেটা কি, সেটা আলোচনা করছি এখন। গুণ বা ভাগের সময় যে দুটি সংখ্যা নিয়ে গুণ বা ভাগ করা হয় তাদের মধ্যে কোনটির তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কম সেটি দেখা হয়। এই তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা এবং গুণফল বা ভাগফলের তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা সমান রাখতে হয়। দেখো আরেকবার বলছি, গুণ বা ভাগের সময় যে দুটি সংখ্যা নিয়ে গুণ বা ভাগ করা হয়, এক্ষেত্রে কি হয়েছিল, আমরা ভর আর আয়তন দিয়ে ঘনত্ব বার করছিলাম। তাহলে এখানে দেখো ভরের তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা ছিল 4টি আর আয়তনের তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 3টি। তাহলে এদের মধ্যে কম কোনটা? 3। তাহলে আমরা এখানে আয়তনের তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যাটাকে দেখব। এরপর কি করব? এই যে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা, এটা আমরা ফাইনাল রেজাল্টে যে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হবে, মানে গুণফল বা ভাগফলের যে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হবে, সেটাকে সমান রাখবো। মানে আমাদের গুণফল বা ভাগফল যেটা পাবো তাতেও তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা যেন 3টিই হয়। তাহলে দেখো এখানে যে মানটি পেয়েছিলাম 1.688047808769 গ্রাম পার কিউবিক সেন্টিমিটার, এখানেও তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা থাকতে হবে 3টি। তাহলে এর ঘনত্ব তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কী হবে? 1.69 গ্রাম পার কিউবিক সেন্টিমিটার। এখানে 9 কেন হলো? আসন্ন মানের জন্য হয়েছে। আসন্ন মানের ব্যাপারটা তোমরা জানো, একটু পরেই আমরা আরও ডিটেলসে এটা আলোচনা করব। তো বোঝা গেল গুণ বা ভাগের নিয়ম। এখন দেখব যোগ বা বিয়োগের নিয়ম। যোগ বা বিয়োগের সময় যে দুটি সংখ্যা নিয়ে যোগ বা বিয়োগ করা হয় তাদের মধ্যে কোনটির দশমিক বিন্দু ডান দিকে অবস্থিত অঙ্ক সংখ্যা কম সেটি দেখা হয়। এই অঙ্ক সংখ্যা এবং যোগফল বা বিয়োগফলের দশমিক বিন্দুর ডান দিকে অবস্থিত অঙ্ক সংখ্যা সমান রাখতে হয়। এক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা গুরুত্বহীন। দেখো আগেরটার ক্ষেত্রে মানে গুণফল বা ভাগফলের ক্ষেত্রে আমরা তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা দেখি, আর যোগ বা বিয়োগের ক্ষেত্রে আমরা যে সংখ্যাগুলো দিয়ে যোগ বা বিয়োগ করা হয় তাদের ক্ষেত্রে কি করব? সেই সংখ্যাগুলোর দশমিক বিন্দুর ডান দিকে অঙ্ক সংখ্যা দেখব কার কম আছে। যেটির কম আছে সেই অঙ্ক সংখ্যাটিকে ফাইনাল রেজাল্টেও একই রাখব। যেমন ধরো 3টি বস্তুর ভর হচ্ছে 450.52 গ্রাম, 225.2 গ্রাম আর 0.384 গ্রাম। এক্ষেত্রে দেখো প্রথমটার দশমিক বিন্দুর ডান দিকে অঙ্ক সংখ্যা হচ্ছে 2, অর্থাৎ 5 আর 2।
দ্বিতীয়টার একটি আছে 0.2, আর তৃতীয়টার 0.384, অর্থাৎ দশমিক বিন্দুর ডান দিকে 3টি অঙ্ক সংখ্যা আছে। তো এদের মধ্যে সবচেয়ে কম কোনটির আছে? 225.2। এখানে দেখো দশমিক বিন্দুর পরে একটি অঙ্ক সংখ্যা আছে, অর্থাৎ 2। তো আমরা এই অঙ্ক সংখ্যাটিকে ধরব। এবার ফাইনাল রেজাল্ট, অর্থাৎ এই 3টি ভরকে যদি এখন যোগ করি, তখন যে রেজাল্টটা পাবো সেখানেও আমরা দশমিকের পরে 1 ঘর রাখবো। তাহলে দেখো এখন যদি যোগ করি কি পাবো? 450.52 প্লাস 225.2 প্লাস 0.384 সমান 676.104 গ্রাম। কিন্তু আমাদের এই রেজাল্টে কি থাকবে? দশমিকের পরে একটি ঘর রাখতে হবে। কারণ কি, যে 3টে সংখ্যা দিয়ে যে 3টে ভরকে আমরা যোগ করেছি তাদের মধ্যে দ্বিতীয় যেই ভরটি আছে সেখানে দশমিক বিন্দুর পরে 1 ঘর আছে। তাহলে যে যোগফল পাবো সেটি হবে 676.1 গ্রাম। তাহলে বোঝা গেল। এখন দেখো আলোচনা করব আসন্ন মান নিয়ে। তোমরা একটু আগেই দেখলে যে ঘনত্ব যখন বের করেছিলাম, তো সেই মানকে আমরা আসন্ন মানে লিখলাম 1.69 গ্রাম পার কিউবিক সেন্টিমিটার। এটা কেন হলো? দেখো, কোনো সংখ্যার মধ্যে মানে কোনো ফলাফলে যদি একাধিক এরকম অনিশ্চিত অঙ্ক থাকে, সেক্ষেত্রে আমরা কি করি? ধরো এক্ষেত্রে কি হয়েছিল, 1.68880 এত, এরপর মানে দশমিকের পরে প্রায় 13টা ঘর ছিল, কিন্তু আমরা কি চাইছিলাম? দশমিকের পরে 2টো ঘর রাখতে। তাহলে এখানে দেখো একাধিক অনিশ্চিত অঙ্ক আছে। এই ধরনের কেসে কি করব আমরা? এই যে একাধিক অনিশ্চিত অঙ্ক যদি থাকে, তাহলে আমরা এগুলোকে বাদ দিতে চাই। তো কি করব? আমরা দশমিকের পরে 2 ঘর পর্যন্ত রাখতে চাইছিলাম। তো এই যে বাকি অঙ্কগুলো সেগুলোকে বাদ দেওয়ার জন্যই আমরা এখানে 1.69 লিখলাম। তো এই লেখার জন্য কিছু নিয়ম আছে, সেগুলো এখন আলোচনা করব। সেই নিয়মগুলো কি? যেই অঙ্কটি বাদ দেওয়া হচ্ছে তার মান 5-এর কম হলে আগের অঙ্কটি অপরিবর্তিত থাকবে। যেমন দেখো 5.234, এখানে আমরা কি দশমিকের পরে 2টি ঘর রাখতে চাইছি, অর্থাৎ 4কে আমরা অগ্রাহ্য করব। তো 4 এই সংখ্যাটি কি? 5-এর চেয়ে কম। তো এরকম ক্ষেত্রে কি হবে? 4-এর আগে যে অঙ্কটি আছে সেটি অপরিবর্তিত থাকবে, অর্থাৎ 5.234কে আমরা লিখব 5.23। আবার যদি যে অঙ্কটিকে বাদ দেওয়া হচ্ছে তার মান 5-এর চেয়ে বেশি হতো, তাহলে আগের অঙ্কটির মান 1 বাড়াতে হবে। অর্থাৎ ধরো 8.319, এখানে আমরা 2 দশমিক স্থান পর্যন্ত মানটিকে রাখতে চাইছি, তাহলে আমরা 9কে বাদ দেব। 9 এই সংখ্যাটি 5-এর চেয়ে বেশি, তাই কি করব? 9-এর আগে যে অঙ্কটি আছে সেটিকে 1 বাড়াবো, মানে 8.319 সমান 8.32 লিখব। এই যে দুটো নিয়ম বললাম, এই দুটো নিয়ম আই হোপ তোমরা সবাই জানো। এর পরেই যে আলোচনাগুলো করব সেগুলো হয়তো অনেকে নাই জানতে পারো। তো সেটা দেখো, যে অঙ্কটি বাদ দেওয়া হচ্ছে তার মান ঠিক 5 হলে এবং এর পরে কোনো অশূন্য অঙ্ক থাকলে 5-এর আগের অঙ্কটির মান 1 বাড়াতে হবে। যেমন একটা উদাহরণ দেখো, 37.4153, এখানে আমরা 2 দশমিক স্থান পর্যন্ত যদি নিতে চাই, তাহলে দেখো 53, এইখানে আমরা 5কে বাদ দিতে চাইছি। তো এই 5 যদি এরকম নিজেই 5 থাকে আর এরপরে যদি অশূন্য অঙ্ক অর্থাৎ 3 আছে, এরকম যদি হয়, তখন কি করব? আমরা 5-এর আগে যে অঙ্কটি আছে তাকে 1 বাড়াবো। তাহলে এখানে কি হবে? 37.4153 সমান হবে 37.42। আবার দেখো, যে অঙ্কটি বাদ দেওয়া হচ্ছে তার মান ঠিক 5 হলে বা 5-এর পরে 0 থাকলে এবং 5-এর আগের অঙ্কটি জোড় সংখ্যা হলে তার মান অপরিবর্তিত থাকবে। যেমন একটা উদাহরণ দেখো, 35.425,
বা 35.4250 এরকম যদি থাকে, অর্থাৎ যে সংখ্যাটি বাদ দিচ্ছি সেটি নিজেই যদি 5 হয় আর তারপরে যদি কিছু না থাকে বা তারপরে যদি 0 থাকে, অশূন্য অঙ্ক হলে কি করতাম, আগের নিয়মটা হতো, মানে 5-এর পরে যে অঙ্কটি আছে সেটা যদি অশূন্য হতো তো আগে এই নিয়মটাই করতাম। আর এক্ষেত্রে কি হচ্ছে, 5-এর পরে যে অঙ্কটি আছে সেখানে হয় কিছুই নাই বা 0 আছে, সেক্ষেত্রে কি করব, সেক্ষেত্রে 5-এর আগে যে অঙ্কটি আছে সেটিকে দেখব সেটি জোড় না বিজোড়। যদি জোড় হয় তাহলে যেমনটা আছে তেমনটাই থেকে যাবে, অর্থাৎ 35.425 বা 35.4250 এটাকে কি লিখব, 35.42। এবার দেখো যে অঙ্কটি বাদ দেওয়া হচ্ছে তার মান ঠিক 5 হলে বা 5-এর পরে শূন্য থাকলে, অর্থাৎ আগের কেসটা যদি হতো, কিন্তু 5-এর আগের অঙ্কটি বিজোড় সংখ্যা হলে তার মান 1 বাড়াতে হবে। যেমন উদাহরণ হিসেবে দেখো 35.675 বা 35.6750 এরকম যদি হয়, সেক্ষেত্রে কি করব, 5-এর আগে যে অঙ্কটি আছে সেটি বিজোড় আছে, অর্থাৎ 7 আছে, তাহলে এখানে কি করব, 7কে 1 বাড়াবো, মানে এর মান হবে 35.68। আরেকবার আলোচনা করছি ব্যাপারটা দেখো, কোনো সংখ্যার মধ্যে যে অঙ্ক সংখ্যাটা আমরা বাদ দিতে চাইছি সেই অঙ্ক সংখ্যাটা যদি নিজেই 5 হয় আর এরপরে যদি কোনো অশূন্য অঙ্ক থাকে, সেক্ষেত্রে আমরা কি করব, আগের অঙ্কটা 1 ঘর বাড়াবো। যেমন দেখলাম যে 37.4153 এখানে 5 এই অঙ্ক সংখ্যাটা আমরা বাদ দিতে চাইছিলাম, এরপরে একটি অশূন্য অঙ্ক 3 আছে, তাহলে কি করলাম, 41কে আমরা 42 করে দিলাম। আর একটা কেস কি, যে অঙ্ক সংখ্যাটা আমরা বাদ দিচ্ছি সেটি নিজে 5, কিন্তু তারপরে যদি কিছুই না থাকে বা 0 থাকে, সেক্ষেত্রে আমরা কি করব, আমরা 5-এর আগে যেই অঙ্কটা আছে সেটা দেখব সেটা জোড় না বিজোড়। যদি জোড় হয় তাহলে যেটা আছে সেটাই থেকে যাবে, মানে এখানে 35.42কে 35.42 রেখে দিলাম। আর যদি বিজোড় হয় সেক্ষেত্রে 1 ঘর বাড়বে, মানে এখানে কি হবে, 35.675, এখানে দেখো যেহেতু 7 বিজোড় তাই আমরা কি করলাম 35.68। তাহলে বোঝা গেল। এরপরে আর একটা ছোট্ট জিনিস আছে, সেই জিনিসটা আলোচনা করছি, পরিমাপের যন্ত্রের সঠিকতা আর সুসংহতি। সঠিকতা কি, সঠিকতা বলতে বোঝাচ্ছে যে কোনো যন্ত্রের সাহায্যে কোনো ভৌত রাশি যদি আমরা পরিমাপ করি, তার যে মান পাওয়া যায় সেটি আসল মানের ঠিক কতটা কাছাকাছি। ধরো তুমি কোনো একটা দণ্ডের দৈর্ঘ্য পরিমাপ করবে, তো দণ্ডটির প্রকৃত দৈর্ঘ্য ধরো 10.0 সেন্টিমিটার, একটি যন্ত্রের সাহায্যে পরিমাপ করে দেখলে যে এর মান হচ্ছে 9.9 সেন্টিমিটার। আর একটি যন্ত্রের সাহায্যে তুমি পরিমাপ করে দেখলে এর মান পেলে 8.7 সেন্টিমিটার। তো এখানে যে প্রথম যন্ত্র দিয়ে পরিমাপ করা মান সেটা দেখো আসল মানের অনেকটাই কাছাকাছি, অর্থাৎ 9.9 সেন্টিমিটার, 10.0 সেন্টিমিটারের খুব কাছাকাছি, তাহলে এটা হলো সঠিক মান, মানে এই যন্ত্রের সঠিকতা অনেক বেশি, মানে বেশি ভালো। আর যথার্থতা কি, ধরো কোনো যন্ত্রের যথার্থতা বলতে বোঝায় ওই যন্ত্রের সাহায্যে কোনো ভৌত রাশি কয়েকবার পরিমাপ করে যে মানগুলি পাওয়া যায় সেগুলি পরস্পরের কতটা কাছাকাছি। ধরো তুমি একটা যন্ত্রের সাহায্যে পরিমাপ করলে 5বার, তো 5বার পরিমাপের যে মানগুলো পেলে সেগুলো হচ্ছে 8.7 সেন্টিমিটার, 8.6 সেন্টিমিটার, 8.8 সেন্টিমিটার, 8.7 সেন্টিমিটার, 8.7 সেন্টিমিটার। এখানে যে মানগুলো পেয়েছো সেই মানগুলো দেখো, এগুলো নিজেরা একে অপরের খুব কাছাকাছি, কিন্তু এই মানগুলো আসল মানের কাছাকাছি নয়, অর্থাৎ 10.0-র কাছে নয়। তাহলে এই যন্ত্রের যথার্থতা যদিও ভালো, কিন্তু সঠিকতা মোটেও ভালো নয়। আবার ধরো তুমি আর একটা যন্ত্রের সাহায্যে পরিমাপ করলে, মান পেলে 9.9 সেন্টিমিটার, 10.0 সেন্টিমিটার, 9.8 সেন্টিমিটার, 10.2 সেন্টিমিটার, 10.0 সেন্টিমিটার। এখানে যে মানগুলো আছে সেগুলো দেখো, এগুলো সঠিক মানের কাছাকাছি, অর্থাৎ 9.9, 10.0, 9.8, 10.2, 10.0 এই মানগুলো
সঠিক মানের কাছাকাছি, কিন্তু এরা নিজেরা কিন্তু পরস্পরের কাছাকাছি নয়। তাহলে এই যন্ত্রের সঠিকতা ভালো কিন্তু যথার্থতা মোটেও ভালো নয়। আবার ধরো তুমি পরিমাপ করে পেলে 10.0 সেন্টিমিটার, 9.9 সেন্টিমিটার, 10.0 সেন্টিমিটার, 10.1 সেন্টিমিটার আর 10.0 সেন্টিমিটার। এক্ষেত্রে দেখো এই যে মানগুলো, এগুলো সঠিক মানের খুবই কাছাকাছি। আবার এই যে মানগুলো এরা নিজেরাও পরস্পরের খুব কাছাকাছি। তো এই ক্ষেত্রে যন্ত্রের সঠিকতা আর যথার্থতা দুটোই খুবই ভালো। তো এই ব্যাপারটা আর একটা জিনিসের সাহায্যে বোঝা যাক। ধরো একটা দেয়াল আছে, দেয়ালের মধ্যে একটা গোল দাগ কেটে দেওয়া আছে এরকমভাবে। তোমাকে বলা হলো বল দিয়ে ওই গোল দাগের মধ্যে ছুঁড়ে মারতে। তুমি প্রথমবার হিট করলে এখানে, দ্বিতীয়বার এখানে, তৃতীয়বার এখানে, চতুর্থবার এখানে। তাহলে দেখো তোমার যেখানে হিট করার কথা ছিল তুমি সেখানে হিট করতে পারোনি। আর তুমি যতবারই হিট করেছো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে সেগুলো। তো এইটার সঠিকতা ও যথার্থতা কোনোটাই ভালো নয়। নেক্সট দেখো, তুমি প্রথমবার ছুড়লে এইখানে, দ্বিতীয়বার হিট করলে এইখানে, তৃতীয়বার এইখানে, চতুর্থবার এইখানে, পঞ্চমবার এইখানে। এখানে দেখো তোমার যেখানে হিট করার কথা ছিল সেখানে হিট করোনি, তুমি পাশে অন্য একটা জায়গায় হিট করেছো। কিন্তু তুমি যতবার হিট করেছো প্রত্যেকবারই ঠিক একই জায়গাতেই তুমি হিট করেছো। মানে হিট করার যে অঞ্চলটাতে তুমি যেখানে হিট করেছো সেটা খুব কাছাকাছি। তাহলে এটার সঠিকতা ভালো নয়। মানে তুমি যেখানে হিট করার কথা ছিল সেখানে তুমি হিট করোনি, কিন্তু যেখানে হিট করেছো সেইখানে বারবার হিট করেছো, তাহলে এর যথার্থতা ভালো। আরেকটা উদাহরণ দেখো, ধরো এক্ষেত্রে প্রথমবার হিট করলে এইখানে, দ্বিতীয়বার এইখানে, তৃতীয়বার এখানে, চতুর্থবার এখানে, পঞ্চমবার এখানে। অর্থাৎ যেখানে হিট করার কথা ছিল তুমি প্রত্যেকবারই সেখানে হিট করেছো, কিন্তু দেখো এরা নিজেরা পরস্পরের কাছাকাছি নেই। তাহলে এটার সঠিকতা ভালো কিন্তু যথার্থতা ভালো নয়। আবার দেখো তুমি এখানে হিট করলে প্রথমবারে, দ্বিতীয়বারে এখানে, তৃতীয়বার এখানে, চতুর্থবার এখানে, পঞ্চমবার এখানে। অর্থাৎ যেখানে হিট করার কথা ছিল সেখানে তুমি প্রত্যেকবারই হিট করেছো। আর এরা দেখো নিজেরাও একে অপরের খুব কাছাকাছি আছে। তাহলে এটির ক্ষেত্রে সঠিকতা ও যথার্থতা দুটোই ভালো। তো এটাই ছিল আলোচনার বিষয়। আই হোপ তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাও। তো এইখানেই ভৌত রাশির পরিমাপ ও মাত্রা আজকে শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ।